তুমি কবিতাকে আলো বলো, আমি বলি সূর্য। তুমি কবিতাকে পথ বলো, আমি বলি গন্তব্য। নমস্কার দর্শক বন্ধুরা, উপস্থিত হয়েছি ফ্রেন্ডস টিভি নিবেদিত নির্মল কুমার সাহু প্রযোজিত ও পরিচালিত অনুষ্ঠান নিয়ে। সঙ্গে রয়েছেন তিনজন বিশিষ্ট বাচিক শিল্পী, সোনারতরী বাচিক শিল্প চর্চা কেন্দ্রের শিল্পীবৃন্দরা। আলাপ করে নেব আমাদের প্রথম শিল্পী। নমস্কার, তোমার নাম? রূপালী হালদার। তুমি কোথা থেকে আসছো? আমি আসছি হলদিয়া থেকে। আজকে আমাদের কি শোনাচ্ছ? আজ আমি শোনাবো গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আষাঢ় কবিতা। আষাঢ় আগত। যে কোনো ঋতু বর্ণনায় কবিগুরুর কবিতা একেবারে অনবদ্য। শুনে নেব আমাদের আজকের প্রথম নিবেদন রূপালীদির কাছ থেকে। আষাঢ়। রবীন্দ্রনাথ ঠাকুরের আষাঢ়। নীল নবঘনে আষাঢ় গগনে, তিল ঠাই আর নাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝড়ো ঝড়ো, আউশের ক্ষেতে জলে ভরো ভরো। কালি মাখা মেঘে ওপারে আঁধার ঘনিয়েছে, দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোপালে। এখনই আধার হবে বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়াই ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরেছে কি। রাখাল বালক কি জানে কোথায়, সারাদিন আজি খোয়ালে। এখনই আধার হবে বেলাটুকু পোহালে। শোনো শোনো ওই পারে যাবে বলে, কে ডাকিছে বুঝি মাঝিরে। খেয়া পাড়া পার বন্ধ হয়েছে আজিরে। পুবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ। দরো দরো বেগে জলে পড়ি জল, ছলো ছল উঠে বাজিরে। খেয়া পাড়া পার বন্ধ হয়েছে আজিরে। ওগো আজ তোরা যাসনে গো, তোরা যাসনে ঘরের বাহিরে। আকাশ আঁধার বেলা বেশি আর নাহিরে। ঝড়ো ঝড়ো ধারে ভিজিবে নিচল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল। ওই বেনু বনে তুলে ঘন ঘন, পথ পাশে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাহ! প্রচণ্ড দাবদাহের পর এক পশলা বৃষ্টি যেমন শরীর আর মনকে তৃপ্ত করে, সেরকমই একটা পরশ পেলাম যেন। চলে যাব আমাদের পরের শিল্পীর কাছে। নমস্কার। নমস্কার। তোমার নাম বলো? আমি অর্পিতা সাহা। তুমি কোথা থেকে আসছো? আমি আসছি ব্যাঙ্গালোর থেকে। আজকে তুমি আমাদের কি শোনাচ্ছ? আজ আমি শোনাবো গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। কবিতার পথ চলা যাকে নিয়ে, কবিতা যাকে ছাড়া আমরা ভাবতে পারি না, সেই গুরুদেব আমাদের মরমে মরণে। শুনে নেব গুরুদেবের আরেকটা কবিতা অর্পিতার কাছ থেকে। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য
ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারা আজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। এখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। এরকম একটা অসাধারণ উপস্থাপনার পর মনটা যেন থমকে যায়, কিন্তু থামবার অবকাশ নেই। তাই চলে যাব আমাদের পরবর্তী শিল্পীর কাছে, আলাপ করে নেব। তোমার নাম? মহুয়া ঘোষ। তুমি কোথা থেকে আসছো? আমি কল্যাণীর গয়েশপুর থেকে আসছি। আজকে তুমি আমাদের কি শোনাচ্ছ? গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ত্রাণ। কবিতার যিনি পথপ্রদর্শক, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের কবিতার পথ চলা তার হাত ধরে, তাকে ভালোবেসে। তাই শুনে নেব তারই আরেকটি কবিতা মহুয়ার কাছ থেকে। এ দুর্ভিক্ষ দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়। লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়, আর দিন প্রাণ দুর্বলের এ পাষাণ ভার। এই চিরপেশানো যন্ত্রণা ধূলিতলে, এই নিত্য অবনতি দণ্ডে পলে পলে। এই আত্ম অবমান অন্তরে বাহিরে, এই দাসত্বের রজ্জু ত্রস্ত নত শিরে। সহস্রের পদপ্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার। এ বৃহৎ লজ্জারাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর কর। মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে। উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। নমস্কার। অসম্ভব সুন্দর একটা উপস্থাপনা। আমাদের সকলেরই প্রার্থনা গুরুর কাছে যে সব ভয়কে জয় করে তার শিক্ষায় আলোকিত হয়ে আমরা যেন আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছতে পারি। এই প্রার্থনা করি সবার জন্য। চলে যাব আমরা আবার রূপালীদির কাছে, তার দ্বিতীয় নিবেদন কি আছে জানতে চাইব। আমার দ্বিতীয় নিবেদনে সুবোধ সরকারের লেখা শাড়ি শুরু করছি। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ৬টা।
এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখল সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে ধরে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টি ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটা, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3 জন এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি। ওপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে যাকে বলে খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সে তার সমস্ত শাড়ি বের করে 6 তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি তাকে পরিয়ে দিয়েছেন সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন। পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। পিছনে 3 জন এসে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অপূর্ব সুন্দর উপস্থাপনা পেলাম আমরা রূপালিনীর কাছ থেকে। যদিও এরকম একটা আবৃত্তি পরিবেশনার পর কোনো শব্দ থাকে না, তাই চলে যাব আমার পরবর্তী শিল্পীর কাছে, শুনে নেব তার পরবর্তী নিবেদন। আমি কবি চন্দন সিংহ রায়ের ভ্রমণ করব। বছর শেষে শীতের আমেজ, ঘুরতে যাওয়ার পালা। আধুনিকা গিন্নি পতির কান করে ঝালাপালা। গিন্নি বলে এবার শীতে যাবার ইচ্ছে হিমাচল। কিশোরী কন্যা বলে ভাইজ্যাগ। পতি বলে নীলাচল। বিদ্রুপ হাসি হেসে গিন্নি বলে, ঘটে কি কিছুই নেই, লেখাপড়াই শিখেছিলে শুধু, রয়েছ আদিম যুগেতেই। হোটেল খরচ, বিমান ভাড়া সবই নাকি অফিসের। তবে কেন এত কাছে যাওয়া, ফেরার তারাটা কিসের? কর্তা যিনি অফিসের ডেপুটি, বাড়িতে তো তিনি পুটি। বধূর কথায় এবারও তিনি কাটাবেন নিজের ছুটি। কর্তা বলে এজেন্সিকে বলে দেব আজ রাতে 4 জনের টিকিট কাটতে, হোটেল বুকিং সাথে। গিন্নি বলে বুদ্ধি তো নেই, জেনেছি আগেই ওটা। অঙ্কে যেহেতু কাঁচা, আজ জানলাম সেটা। পতি পত্নী কন্যা মিলে 4 জন নয় 3 জন। তোমার হিসেবে কোথা থেকে এলো বলো দেখি বেশি একজন? কর্তা বলে ছোট্ট মেয়েটি, তোমার কাজের মেয়ে, সে যাবে না? না গেলে কোথায় থাকবে সে? গিন্নি বলে ঘরেই থাকবে, খাবে আর ঘুমোবে, কাজেতে ছুটি, আরামেই রবে।
বাড়ি পাহারাও হবে। কর্তার এবার মুখটি শুকলো, নীরবে অফিস গেল। দেখতে দেখতে তারপর সেই বেড়ানোর দিন এলো। কর্তা কাজের ছোট্ট মেয়েটিকে কাছে ডেকে নিয়ে বলে, একা একা ভয় পাবি না তো আমরা চলে গেলে? ভয় পেলে ফোন করবি, টিভিতে সিনেমা দেখিস। রাত্রিবেলা যে ঘরে ঘুমাবি বাতিটা জ্বালিয়ে রাখিস। রেগে মেগে এসে গিন্নি বলে, মাথাটাও বুঝি গেছে, ঘরগুলোতে তালা না লাগিয়ে রেখে যাব ওর কাছে? শোন এই মেয়ে, ঘরে দেব তালা, রান্নাঘরটা রেখে দেব খোলা। রাখা আছে চাল, মশলা, সবজি, ডিমও আছে, খাবি ডুবিয়ে কবজি। রান্নাঘর আর ঘরের মাঝেতে ডাইনিংয়ে তুই শুবি, কাজ তো কমলো। এইটুকু রোজ ঘর ধুয়ে মুছে তুই রাখবি। রাখতে তো তুই ভালোই জানিস, জ্বালাবি না বেশি গ্যাস। রেডিও দিলাম সময় কাটাতে, থাকবি কদিন বেশ। কর্তা বলে, বাইরে বেরোলে বেশি দূরে যাবি না, তালা দিয়ে যাবি, কিছু টাকা রাখ, বাজে কিছু খাবি না। গিন্নি বলে, কিছুই বোঝো না, তালা দেব ঘরে বাইরে, নইলে কারে যে ঢুকিয়ে করবে তাইরে নাইরে। ঘরেতে খাবার সবই রাখা আছে, টাকা দিয়ে কোনো লাভ নেই। 12-13 দিন হে আর এমন কি, কেটে যাবে সহজেই। কর্তা এবার মন মরা হয়ে ট্রলি ব্যাগ নিয়ে এগোলো। গিন্নিমা বাইরে থেকে ডাইনিংয়ে তালা দিল। ভাবল না একা বন্ধ ঘরে থাকবে কি করে সে। তার কথা ভেবে লাভ নেই কিছু, সে যে কাজের মেয়ে। নমস্কার। একটা আবৃত্তি শুনলাম আমরা অর্পিতার কাছ থেকে। আমরা জীবনের অনেক ছোট বড় আনন্দ উপভোগ করতে গিয়ে অনেক মনকে না জানতেই আঘাত করে ফেলি। সেরকমই একটা প্রকাশ পেলাম আমরা এই কবিতার মাধ্যমে। ঘুরতে যাওয়ার নামে একটা হালকা আমেজ তৈরি হলো বটে। চলে যাব আমার পরবর্তী বন্ধুর কাছে। মহুয়া, তোমার পরবর্তী নিবেদনে কি আছে শুনবো। আমার কুরুক্ষেত্র যুদ্ধ তখন প্রায় ফিনিশের মুখে। হাতি ঘোড়া নিয়ে যে যার মতন শিবিরে গিয়েছে ঢুকে। যুধিষ্ঠির পরনে তখনও খাঁটি মিলিটারি বেশ। ক্লান্ত নকুল খাটিয়ায় শুয়ে খাচ্ছিল সন্দেশ। বারমুডা পরে রাগ রাগ মুখে পায়চারি করে ভিড়। হাতে তলোয়ার, মুখের ভেতরে 10টা সিদ্ধ ডিম। সহদেব এলো বাথরুম থেকে, আঙুলের ফাঁকে বিড়ি। হুঙ্কার ছাড়ে, পাঞ্চালি শোনো, পাজামার একই ছিঁড়ি। মাঝখানে ছেঁড়া, তেল চিটচিটে, দড়িতে 2খানা ডিম। কাকে দিয়েছিলে পড়তে বলো তো, পিটিয়ে করবো ঢিট। চকিতে ভীমের চমক ভাঙল, চেঁচিয়ে ডাকলো, বর্দা! নিজের কানে তো শুনলে, দেখেছো কত বড় আস্পর্ধা। হতে পারে বউ, বউ দিত তবু এভাবে কি কেউ বলে? মান সম্মান লাজ লজ্জাকে ভাসিয়ে দিয়েছে জলে। তাড়াহুড়োতে কি মনে থাকে বাবা কার জামা প্যান্ট কোনটা? এসব সময় কি করে বলো তো সুস্থির রাখি মনটা? বাড়িতে তখন কেউ নেই, শুধু আমি আর পাঞ্চালি। তার উপরে সে কি অঝরে বৃষ্টি, মেঘ ডাকছিল খালি। পাঞ্চালি বসে ভুরু আঁকছিল, মোদির চোখের পাতা। তুমি হলে দাদা এ অবস্থাতে ঠিক রাখতে কি মাথা?
যুধি রেগে বলে, কোথায় সে মেয়ে? ডাক দেখি এক্ষুনি। কাল রাত্রিরে আর কি ঘটেছে ওর মুখ থেকে শুনি। ওরে অর্জুন, আয় তো এদিকে, হয়ে যাক ফয়সালা। এমন বউকে ঘরে আটকিয়ে বাইরে লাগাবো তালা। ক্লান্ত শরীরে অর্জুন ছাদে বসেছিল খালি গায়ে, হাতে গড়গড়া, ঘন ঘন শুধু মুখ দিচ্ছিল চায়। শোরগোল শুনে নিচে নামতেই বর্দা বলল, অরু, মেয়েটার বড় বার বেড়েছে রে, ভেবেছে আমরা গরু। দ্রৌপদীর ঘর হাট করে বিছানাও লইলত্তর, মেঝেতে ছড়ানো সাবিদের লেখা বেশ কিছু চিঠিপত্র। মিসিং বলতে সুটকেস খালি, আর কিছু ছাপা শাড়ি। নকুল বলল, তাহলে শিওর গিয়েছে বাপের বাড়ি। এদিকে তখন কুন্তির মুখে ঘর আলো করা হাসি। ভীমকে বলল, মিলেমিশে থাকো, আমি চললাম কাশি। একে বউ নিয়ে 5 ভাই তোরা করছিলি লাঠালাঠি। ভেবে দেখলাম এভাবে চললে সংসার হবে মাটি। অনেক তো হলো, এবার কদিন থাকুক বাপের ঘরে। তারপরে যদি প্রাণ কারো কাঁদে, আনিস না হয় পাওরে। মার প্রস্তাবে সাধু সাধু বলে পাশ হলো রিজলিউশন। বউ নিয়ে আর কারো মনে কোনো থাকলো না কনফিউশন। সেই থেকে আজও কুন্তির বুকে যুদ্ধ জয়ের গর্ব। সংক্ষেপে এটা মহাভারতের অপ্রকাশিত পর্ব। অসাধারণ কৌতুক রসে নিমজ্জিত একটা কবিতা আমরা পেলাম মহুয়ার কাছ থেকে। মহাভারতের প্রত্যেকটা পর্বই আমাদের কাছে প্রকাশিত, কিন্তু কিছু পর্ব যেগুলো আমাদের অজানা, সেরকম কিছু পর্ব নিয়ে কবি লিখেছেন তার কৌতুক রসে নিমজ্জিত করে, যেটা আমাদের কাছে বেশ মজার। এরকমই একটা মজার আবহ নিয়ে আমরা সমাপ্ত করছি আমাদের আজকের অনুষ্ঠান। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আবহে ছিলেন ঈশান রায়, আর মহুয়া, রূপালী আর অর্পিতাকে জানাই অনেক অভিনন্দন। তাদের কবিতার পথ আরও প্রশস্ত হোক। সবাই ভালো থাকুন, কবিতায় থাকুন। নমস্কার।